ওকে, তো চলো আমরা এখন আজকে ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে সমানতা শেষ করছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা শুরু করতেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিনের যত কথাবার্তা আছে। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমি একটা কথা বললাম যে বেনজিন, তার মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা হবে যে বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো যারা, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতেছি। তো অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা ক্লিয়ার রাখতে হবে। বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের মতো যারা। এখন বেনজিনের মতো তো আমরা বুঝতে পারি যে ওই যে ফিউরান, থায়োফিন, ন্যাপথালিন, দেখো দুইটা স্ট্রাকচার। অর্থোজাইলিন দেখো বেনজিনের মতো, কিন্তু বেনজিনের জাতক আসলে কি বোঝাচ্ছে? বেনজিন থেকে যারা তৈরি হবে, যেমন হচ্ছে আমি যদি বেনজিনের মাথার মধ্যে OH লাগিয়ে দিই সেটা হচ্ছে ফেনল, বেনজিনের মাথার মধ্যে CH3 লাগিয়ে দিলে সেটা কি? টলুইন। তারপর আমি যে বেনজিনের মাথার মধ্যে NH2 লাগিয়ে দিই সেটা কি? অ্যানিলিন। সামনে পড়াগুলো আছে তাই আমি এখন কিছু লিখতেছি না, কিছু মার্ক করতেছি না, সেম পড়াগুলো আছে সামনে। আমরা দেখবো যখন লঘু পাতন দেখবো তেলের, তখন আর কি দেখবো, ছক দেখবো। তো আমাদের সবটা ক্লিয়ার। এবং আরেকটা বিষয়, অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য একটা শর্ত মাস্ট ফলো করতে হবে, সে হচ্ছে হাকেল নিয়ম ফলো করতে হবে। 4n+2 সখ্য সঞ্চরণশীল ইলেকট্রন থাকতে হবে। এইটা আমরা আলাদা করে পড়বো, ঠিক আছে? তাহলে এখান থেকে আসলে আমার তেমন কোনো পড়া নাই, জাস্ট বুঝলেই হবে। একটা ওয়ার্ড জানতে হবে এখান থেকে, যে ওয়ার্ডটা থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যারিন কি। অ্যারিন কি? দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যারিন বলে। এদের গঠনে 6 কার্বন পরমাণু বিশিষ্ট বেনজিন অয়েট বলয় থাকে। আমরা জানি কোন শব্দের শেষে যদি অয়েট থাকে, অয়েট মানে হচ্ছে মতো। অয়েট মানে হচ্ছে মতো। আমরা এটা জুলজি বোটানিতে পড়ছি, তাই না? জুলজি বোটানিতে পড়ছি। থাইরয়েড, তারপরে সাইক্লোয়েট, টিনোয়েট, গ্যানোয়েট, রাইট? তো আমরা অয়েট মানে বুঝলাম মতো, তাহলে বেনজিনের মতো 6 কার্বন পরমাণু বিশিষ্ট বেনজিনের মতো যেগুলো, তাদেরকে আমরা বললাম কি? বললাম অ্যারিন বললাম। ওকে ভাইয়া, চলে আসছি, ভেরি গুড, ভেরি গুড। আজকে আইফোন নাই? আছে, আজকে আইফোন আছে। আইফোন আছে, আইফোন থেকে কিছু জিনিস দেখে দেখে পড়াবো, ঠিক আছে? আমার হাতে iPhone 2 থাকে, তার মানে বুঝবা যে কিছু ধামাকাদার জিনিস পড়াবো, কারণ ওইগুলো আমি নোট করে রাখি। এরপর হচ্ছে আমি এখান থেকে দেখে দেখে সেগুলো তোমার নোট করে পড়াই, ঠিক আছে? কারণ আমি চাই না যে যেগুলো ধামাকাদার জিনিস এগুলো অল্প তোমরা অল্প মিস করো। একদম এই জন্য A to Z আমি হচ্ছে নোট করে পড়াই। ওকে, আচ্ছা। তো দেখো, বেনজিন, বেনজিনের জাতক ন্যাপথালিন, এগুলো হচ্ছে অ্যারিন। ক্লিয়ার? অ্যারিন নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে অর্থ প্যারা এবং ম্যাটার নিয়ে কিছু বেসিক আছে, এটা আমি একটু পড়াই। অর্থ প্যারা এবং ম্যাটার বেসিকটা দেখাই, খেয়াল করো। আমরা অ্যারিনটাকে দেখলাম যে বেনজিন এবং বেনজিনের মতো যার, বেনজিনের জাতক যার, এটা হচ্ছে বেনজিন। আমার বেনজিন, কোনো সমস্যা নাই। এটা আমি ধরলাম 1 নাম্বার কার্বন। আমি চাইলে যে কোনোটাকে 1 নাম্বার ধরতে পারি, এটাকে 1 ধরতে পারি, যেটাকে আমি 1 ধরবো সেটাই 1। আমি ধরলাম এটা 1 নাম্বার। 1 নাম্বার কার্বনে একটা OH মূলক যুক্ত আছে, ঠিক আছে? এই OH মূলকের সাপেক্ষে 2-এ আমি যদি অন্য যে কাউকে যুক্ত করি, আমি X দিয়ে বুঝাইলাম যে অন্য যে কাউকে যুক্ত করতে পারি, 2 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বার কার্বনে যদি আমি কাউকে যুক্ত করি, এটা হচ্ছে অর্থ পজিশন, অর্থ, ঠিক আছে? এরপর এই যে এটা হচ্ছে 4 নাম্বার পজিশন, এই থেকে আসলে 4, এই থেকে 4। এই 4 নাম্বার পজিশনে যদি কাউকে যুক্ত করি 1-এর সাপেক্ষে, 4-এ যদি কাউকে যুক্ত করি, সেটা হচ্ছে আমাদের প্যারা, অর্থ প্যারা। এবং আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেটা, ঠিক আছে? এই মেটা কেন গুরুত্বপূর্ণ? এখানে ইলেকট্রনের ঘনত্ব কম থাকে। কখন কম থাকে আমি পড়াবো, সমস্যা নেই। তো এখানে আমাদের 1-এর সাপেক্ষে 3-এ যদি থাকে তার নাম হচ্ছে মেটা। তাহলে অর্থ, প্যারা, মেটা নির্দেশক আমাদের পড়তে হয়। নির্দেশক আমরা পরবর্তীতে পড়বো, টেনশনে কিছু নেই। আপাতত পরিচয়টা দিলাম, ঠিক আছে? একটু খেয়াল করো আমাদের বইয়ে এই যে এই সংকেতটা খেয়াল করো, বুঝো কি? 1 নাম্বার, 1-এর সাপেক্ষে 3-এ, এখানে CH3, তার মানে কি এটা টলুইন, এটা টলুইন। কিন্তু সাথে আরেকটা CH3 যখন দিয়ে দিলাম, যেই বেনজিনে 2টা CH3 থাকে তার নাম হচ্ছে জাইলিন। একটা থাকলে নাম হচ্ছে টলুইন, 2টা থাকলে নাম হচ্ছে জাইলিন, ঠিক আছে? তো আমরা এটার নাম বলতে পারি 1,3 ডাইমিথাইল বেনজিন, ইউপ্যাক নামকরণ অনুসারে। নরমালি তার নাম হচ্ছে জাইলিন। কি জাইলিন? অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। যেহেতু মেটা পজিশনে আছে তাহলে হচ্ছে মেটাজাইলিন বা জাইলিন, এমতে হচ্ছে মেটা। যদি আমি এখানে দিতাম এটাও জাইলিন হইতো, তখন তার নাম হইতো অর্থোজাইলিন। যদি আমি এখানে দিতাম
তার নাম হয়তো জাইলিন বাট প্যারাজাইলিন। কথা বুঝতে পারছো? তোমরা এখানে দেখতে পারো এটার সাপেক্ষে যখন এখানে দিয়েছে পি তে কি বুঝাইছে, প্যারাজাইলিন। ঠিক আছে, এগুলো আমি স্ট্রাকচার দেখানোর কোনো প্রয়োজন নাই, মেডিকেলে প্রশ্ন আসবে না, কিন্তু আমি তোমাদের বিষয়টা বুঝাচ্ছি যে সামনের পড়াগুলো একটু সহজ লাগবে, জাইলিন নামটা তোমার কাছে পরিচিত লাগবে এই পড়াটা দেখার কারণে। ওকে, আমরা নেক্সট পড়ায় যাচ্ছি, খেয়াল করো। অ্যারোমেটিক যৌগের উৎস, খুবই গুরুত্বপূর্ণ পড়া, যেগুলো আমি দেখাচ্ছি মার্ক করে দিচ্ছি, এগুলো মিস দেওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ পড়া। ওকে, দেখো, কোল ও পেট্রোলিয়াম হলো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। একটা প্রশ্ন, একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কি? অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কি? কোল ও পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন আসবে, ভাইয়া কোল এবং পেট্রোলিয়াম থেকে আবার অ্যারোমেটিক যৌগ কিভাবে পাওয়া যায়, হাউ ইটস পসিবল? সামনে আছে, খেয়াল করে দেখো, 10 থেকে 12% জলীয় বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লা। কমেন্ট করো, কয়লার কয়টা শ্রেণী আছে এবং সবচেয়ে উন্নত শ্রেণী কোনটা? কমেন্ট করো ফার্স্ট, কয়লার কয়টা শ্রেণী আছে এবং সবচেয়ে সবচেয়ে উন্নত কোনটা? খেয়াল করে দেখো, এই কয়লাকে যখন আমরা পাতন করি তখন সেখান থেকে আলকাত্রা পাই, এবং সেই আলকাত্রা, যে আলকাত্রা পাইছি আমরা, এই আলকাত্রাটাকে আমরা যখন আংশিক পাতন করি তখন বিভিন্ন ধরনের যৌগ পাওয়া যায়, তেল পাওয়া যায়, লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল। এবং তোমার দেখো রাস্তায় পিচ দেয়, এই গরমে তোমার হচ্ছে চুয়াডাঙ্গা, পটুয়াখালী এইসব অঞ্চলের দিক দিয়ে তোমার কি হয়েছে, রাস্তার পিচ গলে গেছে, আশা করি শুনছো, 41°C তাপমাত্রা, রাস্তার পিচ গলে গেছে। তো কালো যে অংশটা হচ্ছে পিচ, এই পিচ কোত্থেকে আসে? এই আলকাত্রা থেকে আসে কোক কার্বন। তাহলে পিচ কোনটা আসলে চিনতে পারছো? এটা লাগে না, পরীক্ষায় এটা আসে না, উপরের চারটা আসে। কি কি আসে? লঘু তেল, এইটার পাতন করলে কি পাওয়া যায়? মধ্যম তেল, পাতন করলে কি পাওয়া যায়? তার মানে আমাদের এইটা একটা গুরুত্বপূর্ণ পড়া, এইটা একটা গুরুত্বপূর্ণ পড়া, আমি এটা তোমাদের এখন পড়াই দিব। খেয়াল করে দেখো, লঘু তেলের মধ্যে দুনিয়ার সবার নাম, বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়ামিন, দুনিয়ায় যত নাম আছে সব লঘু তেল। তাহলে এটা আমরা পড়বো না, যেটা কম আমরা সেটা পড়বো। কথা বুঝতে পারছো কিনা? যেটা, হ্যাঁ, কয়লা হচ্ছে 4 শ্রেণী, সবচেয়ে উন্নত হচ্ছে অ্যান্থ্রাসাইট। ভেরি গুড। আচ্ছা, তাহলে কি বললাম, আমরা পড়ি কোনটা? যেটা সংখ্যায় কম সেটা আমরা পড়ি। তাহলে আমরা শুরু করবো হচ্ছে মধ্যম তেল থেকে। খেয়াল করো, আমি ট্রিকগুলো লিখে দিচ্ছি, আমি যেহেতু এক্সট্রা নোট করতেছি না, আমার সাথে সাথে এখানে নোট করে ফেলবা, খাতায় নোট করে ফেলবা অথবা পরবর্তী ক্লাস দেখে নোট করে ফেলবা। খেয়াল করো, মধ্যম থেকে মনে রাখবা মধ্যবিত্ত, মধ্যম থেকে মনে রাখবা মধ্যবিত্ত। তাহলে মধ্যবিত্তরা কি? কৃপণ। মধ্যবিত্তরা হচ্ছে কৃপণ, কৃপণ থেকে মনে রাখা যায় কৃপণ। আবার বলতেছি, মধ্যবিত্তরা হচ্ছে কৃপণ, কৃপণ থেকে মনে রাখা যায় কৃপণ। কৃপণ মানে কি? ক্রিসল, ফেনল, ন্যাপথালিন। একটা পড়া গেল। এরপর দেখো, ভারী তেল। আমরা জানি রানীরা যে মাথার মধ্যে মুকুট পরে তার নাম হচ্ছে ক্রাউন। এই ক্রাউন অনেক ভারী থাকে, অনেক পাথর টাথর ডায়মন্ড টাইমন্ড থাকে, রাইট? তাহলে আমরা বলতে পারি রানী বা কুইন, কুইনের মাথায় যে ক্রাউন, এই ক্রাউনটা হচ্ছে ভারী। কুইনের মাথায় যে ক্রাউন, ক্রাউনটা কি? ভারী। ওকে, তাহলে এই কুইন মানে হচ্ছে কুইনলিন, ভারী মানে হচ্ছে এটা ভারী তেলের ট্রিক, কারণ তুমি ভুলে যাবা যে কোনটা কার ট্রিক। আর ক্রাউন মানে হচ্ছে ক্রিসল ন্যাপথালিন, ক্রাউন, ক্রিসল, ন্যাপথালিন। ওকে, দুইটা পড়া গেল। সবুজ তেল, দেখো সবুজ মানে হচ্ছে গ্রিন, সবুজ মানে হচ্ছে গ্রিন। দেখো গ্রিনের সাথে মিলাও, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, মিলে কিনা? গ্রিন থ্রিন, গ্রিন সিন। কথা বুঝতেছো? তাহলে এইভাবে মনে রাখতে পারবা। ওকে, এখন দেখো এই সবগুলো মিক্সড হচ্ছে এখানে লঘু তেল, এবং লঘু তেলের মধ্যে কি নাই? ক্রিসন নাই, তারপর দেখো এই যে ফিনান্থ্রিন নাই। তাহলে এটা একটা টাফ একটা বিষয় হয়ে গেল না, যে লঘু তেলের মধ্যে এই বিষয়গুলো নাই, কিভাবে মনে রাখবো? এইটার জন্য আমার কাছে টেকনিক আছে, খেয়াল করো। একটু নিচে আসো, এখানে কি লেখছে দেখো তো, লঘু তেলের মধ্যে নিরপেক্ষ জাতীয়, অম্ল জাতীয় এবং ক্ষার জাতীয় যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া যায়। তাহলে আমরা যদি এইটা মনে রাখতে পারি, কে নিরপেক্ষ, কে অম্লীয় এবং কে ক্ষারীয়, ওইগুলাই লঘু তেলের উপাদান। আমি কথাটা বুঝতে পারলাম কিনা? আমাকে লঘু তেল আর এক্সট্রা করে মুখস্থ করতে হচ্ছে না,
আমাকে লঘু তেল আর এক্সট্রা করে মুখস্থ করতে হচ্ছে না। আমি যদি মনে রাখি কে নিরপেক্ষ, কে অম্লীয় এবং কে ক্ষারীয়, তাহলে ওইগুলাই লঘু তেলের উপাদান। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে নিরপেক্ষ, অম্লীয়, ক্ষারীয় কিভাবে মনে রাখবো। আমরা অবশ্যই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ছি, আমরা ল্যাবরেটরি অধ্যায়টা পড়ছি। ল্যাবরেটরির অধ্যায় একটা পড়া ছিল বিষাক্ত উপাদান, সবাই একটু জানো যে মনে পড়ে কিনা। একটা পড়া ছিল বিষাক্ত উপাদান এবং তার বিকল্প উপাদান, বিষাক্ত উপাদান এবং তার বিকল্প উপাদান, রাইট? তো বিষাক্ত উপাদানের মধ্যে আমাদের নাম ছিল বেনজিন, জাইলিন। মনে পড়ে কিনা জানো তো? জাইলিন মানে কি? এটা হচ্ছে বেনজিন CH3, আর একটা CH চলে, সেটা হচ্ছে জাইলিন। ঠিক আছে, বেনজিন আর জাইলিন হচ্ছে বিষাক্ত উপাদান। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছিলাম মনে আছে? টলুইন। তাহলে এই যে এই দুইটা বিষাক্ত, কোন দুইটা বিষাক্ত? বেনজিন, জাইলিন। আমি মনে রাখতাম জিন। জিন মানে কি? জিন মানে হচ্ছে বুঝিন তো, বুঝছো, ভূত, জিন ভূত। তাহলে জিন ভূত কি তোমার জন্য কি? তোমার ভয় দেখায়, তার মানে বিষাক্ত। ঠিক আছে, তারপর হচ্ছে ইন। ইন মানে কি? ইন মানে হচ্ছে প্রবেশ করা। তাহলে কোনটা প্রবেশ করবে? যেটা বিষাক্ত প্রবেশ করবে নাকি ভালোটা প্রবেশ করবে? তুমি কাকে প্রবেশ করতে দিবা? যে ভালো তাকে তুমি প্রবেশ করতে দিবা। আবার এই জাইলিন, যা, যা মানে কি? তুই চলে যা। তাহলে কে চলে যা? যে বিষাক্ত সে চলে যা। এইভাবে আমি এটা মনে রাখতাম যে বেনজিন, জিন আমাদের জন্য বিষাক্ত, এবং জাইলিন, যা, তুই চলে যা। কেন চলে যা? কারণ তুই বিষাক্ত। তাহলে কে আসবে এদের পরিবর্তে? কে আসবে? টলুইন আসবে। টলুইন ইন, সে ভালো। এই যে আমরা তিনটা জিনিস পড়ছি ল্যাবরেটরি অধ্যায়, এই তিনটাই হচ্ছে নিরপেক্ষ। তাহলে মনে রাখবা, ল্যাবরেটরি অধ্যায়ে যা পড়ছি তা নিরপেক্ষ। শেষ। আবার বলতেছি, ল্যাবরেটরি অধ্যায়ে যা পড়ছি তা নিরপেক্ষ। ঠিকঠাক ঠিকঠাক বুঝছো কিনা? মানে আমি রিলেট করে দিয়েছি আর কি পড়াটা। তুমি যদি ল্যাবরেটরি অধ্যায় পড়ো এমনি পারবা, নিরপেক্ষ এক্সট্রা করে পড়তে হবে না। ওকে, এরপরে দেখো আমাদের যে অম্লীয়, অম্লীয়র ক্ষেত্রে আমি একটা প্রশ্ন দিব তোমাদের, সবাই প্রশ্নটা আনসার করবা। হুম, অম্লীয়টা বোঝানোর আগে একটা প্রশ্ন দিচ্ছি। ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, 19-20 সেশনে হয়তো আসছিল, আমার খেয়াল নাই কোন সেশন। ঢাকা ভার্সিটির প্রশ্ন, নিচের কোনটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? নিচের কোনটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, দেখো নিচের কোনটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? আমি ইচ্ছা করে নামগুলো বললাম না, কারণ নামের মধ্যে উত্তর আছে। তোমাদের নিজেদের একটু কষ্ট করে নামগুলো বুঝে নিতে হবে, আমি আনসার করার সময় বলে দিব। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? এই অম্লের সাথে একটা বেসিক আছে এখানে, প্রশ্ন আনসার করো। রাধিকা শর্মা মানে অনন্যা বলছে ফেনল, হাবিবা বলছে ফেনল, জুথি বলছে, আচ্ছা মানে আমি অ্যারোমেটিক যৌগ পড়াইতেছি দেখে আনসার ফেনল হবে তার কোনো কথা আছে? মানে অ্যারোমেটিক যৌগ পড়াইলেই আনসার ফেনল হবে? একজন বলছে মিথানল, নাম কি? মিথানল বলছে, নাম কি? অভিষেক রয়। আচ্ছা যাক, তোমরা সবগুলো এক নম্বরে বোকা, গাধা। আমি ফেনল পড়াচ্ছি দেখি যে আনসার ফেনল হবে তার তো কোনো কথা নেই, আনসার তো অন্যটা হতে পারে, রাইট? তো চলো আমরা একটু বেসিকটা জানি। তো আমরা অ্যালকোহল আর ফেনলের মধ্যে একটু বেশি পার্থক্য জানবো। অ্যালকোহল, এখানেও OH মূলক আছে, আবার ফেনল, এখানেও কি আছে? OH মূলক আছে। তো তাদের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কিনা? আছে। আমি একদম ডিপ বেসিকে যাব না, জাস্ট বলে দিচ্ছি বিষয়টা। CH3, CH2, OH, এটা অ্যালকোহল। যে কোনো একটা কার্বন শিকলের সাথে একটা OH যুক্ত থাকলে সেটা আমরা অ্যালকোহল নামে জানি।
এই অ্যালকোহলের ক্ষেত্রে এই ওইচটা নিরপেক্ষ, মানে সে অম্লীয় নয়। নিরপেক্ষ কেন নিরপেক্ষ সেটা বলতেছি না, সেটা আমাদের জৈব রসায়নের বাইরে লেকচার, বলবো আমরা, সমস্যা নেই। ফেনলের ক্ষেত্রে খেয়াল করো, এই যে ফেনল বেনজিন বলয়ে যুক্ত থাকে উইচ, এখানে ইলেকট্রনিক টানাটানি ব্যাপার স্যাপার আছে, যার কারণে ফেনল হচ্ছে অম্লীয়। ঠিক আছে, দুইটার মধ্যে বেশি পার্থক্য কি? অ্যালকোহল অম্লীয় নয়, ফেনল অম্লীয়। আচ্ছা, এবার আগের প্রশ্নটায় আসে। আমি প্রশ্ন করছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বিক্রিয়া করে না। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার, এবং নর্মাল কোনো ক্ষার না, সে হচ্ছে সবল ক্ষার। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে কে? অ্যাসিড বা অম্ল জাতীয় কেউ। এই যে C6H5COOH, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড অবশ্যই অম্লীয় অ্যাসিড, তো তার মানে এটা বিক্রিয়া করবে। এই যে আমাদের C6H5OH, এটা হচ্ছে ফেনল। ফেনল আমরা একটু আগে জেনে আসলাম যে এটা হচ্ছে অম্লীয় অ্যাসিডিক। এই যে CH3CH2COOH এর নাম হচ্ছে আমাদের প্রোপানোইক অ্যাসিড। কি নাম এটা? প্রোপানোইক অ্যাসিড। নামের মধ্যে আছে অ্যাসিড, তার মানে এটা বিক্রিয়া করবে। কিন্তু এই যে এই বেচারা কি? অ্যালকোহল। অ্যালকোহল নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ যৌগ কি ক্ষারের সাথে বিক্রিয়া করবে না। এই হচ্ছে আমাদের আনসার। ঢাকা ভার্সিটি আসে একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে কেন তোমরা আনসার করছিলা? আমি তো এটা কেমিস্ট্রি বিতে দিছিলাম। আমার স্টুডেন্ট কিন্তু কেমিস্ট্রি বি বায়োলজি বি ফলো করো না, এমন যাতে না হয়। হাজার হাজার স্টুডেন্ট যারা আমার স্টুডেন্ট না, অলরেডি অন্য কোচিং এ ভর্তি হয়ে গেছে 15-20 হাজার টাকা দিয়া, তারা পর্যন্ত বায়োলজি বি ফলো করে, কেমিস্ট্রি বি ফলো করে, এবং আফসোস করে যে ইস ভাইয়া যদি আর একটা মাস আগে জানতাম তাহলে আমি আপনার এখানে ভর্তি হতাম। তো তোমরা আমার স্টুডেন্ট হয়ে, মানে বিষয় হচ্ছে এরকম যে দেখবা যে গরিব মানুষের পোলাপান বেশি পড়াশোনা করে, কারণ তারা হচ্ছে বেশি আহ বেশি সুবিধা পায় না। বড়লোক মানুষের পোলাপান কম পড়াশোনা করে, কারণ সারাদিন এসি রুমে থাকে, কাজকর্ম নাই, পড়াশোনা করে না। সুযোগ সুবিধা পাইলে কি মানুষ হয়ে যায়, মানে উদাসীন হয়ে যায়। তোমাদের বিষয় যে এরকম না হয়, তোমাদের ভাইয়ের কাছে দুনিয়ার সব কন্টেন্ট, এই জন্য তোমরা যাতে কন্টেন্ট ফলো করো না করো, এরকম যাতে না হয়। ওকে, বায়োলজিবিতে কেমিস্ট্রিবিতে অনেক কিছু আমি ব্যাখ্যা করি, এগুলো পড়ো। একটা বিষয় গেল, আমাদের ফেনল যে অম্লীয় এটা বোঝা হয়ে গেল। ওকে, এখন দেখো আমাদের বাকি আছে কি? ক্ষার জাতীয় অ্যানিলিন। এখন বলো অ্যানিলিনের সংকেত কি? মাথার মধ্যে NH2। NH2 ক্ষার জাতীয় না, অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে তো আসছে, NH2 NH3 থেকে আসে না, তাহলে বোঝা যায়, এটা এমনি বোঝা যায়। ওকে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ এগুলো। এই যে এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো তোমার এখন লাগবে না। ঠিক আছে, এগুলো আমি বলবো, এখন স্কিপ করো, এগুলো এখন দরকার নেই। আমরা একটা ছোট্ট নোট দিব, নোট বলতে কন্টেন্ট দিব, ওই কন্টেন্টে দুই একটা লাইন লেখা থাকবে, ওইটা পড়লেই না, এগুলো তোমার প্রশ্ন আসে না। ওকে, এগুলো স্কিপ করো। এইটা 5 স্টার, বেনজিন প্রস্তুতি 5 স্টার। আমি নাকি বিষয়টা বুঝাবো, তারপর সাজায় দিব, ক্লাস নোটে সাজায় দিব। ঠিক আছে, তো বেনজিনের প্রস্তুতির বিষয়টা দেখো। যে কোনো জৈব যৌগ, বেনজিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যালকোহল যা আছে, প্রত্যেকটার প্রস্তুতি একবার হলেও মনোযোগ দিয়ে পড়ো, একবার হইলো। বাকি সবগুলো তুমি প্রশ্ন সলভ করলে আনসার হয়ে যাবে। প্রথমবার মনোযোগ দিয়ে পড়বা, দ্বিতীয়বার প্রশ্ন সলভ করবা, কাজ শেষ। ওকে, বেনজিনের প্রথম প্রস্তুতি দেখো, বেনজোইক অ্যাসিডের লবণ ও সোডা লাইম থেকে, সোডা লাইমের মিশ্রণ থেকে। তো প্রথম প্রশ্ন ভাইয়া সোডা লাইমের সংকেত কি, তাই না? এটা পরীক্ষায় আসে, সোডা লাইমের সংকেত কি। তো দেখো আমরা বেনজিন প্রস্তুতি পড়তেছি, আমি প্রথমে বিষয়গুলো বুঝাবো, তারপর সাজায় দিব। বেনজিন প্রস্তুতি 1 নাম্বার কোন জায়গায় দেখলাম? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ বা বেনজোইক অ্যাসিডের লবণ ও সোডা লাইমের
মিশ্রণ থেকে। একটু খেয়াল করি আমরা বেনজোইক অ্যাসিড কোনটা, আগে বেনজোইক অ্যাসিডটা দেখি। আমি একটু আড়াআড়ি ভাবে আঁকতেছি। বেনজোইক অ্যাসিড, কারো কোনো সন্দেহ আছে? বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিডের হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গিয়ে একটা লবণ মানে ধাতু লাগাই দিলাম, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডা লবণ, প্লাস সোডা লাইম, সোডা মানে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, অনেকে এটা মুখস্থ করে, মুখস্থ করার কিচ্ছু নাই। সোডা লাইম, সোডা মানে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম মানে হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড। বলো এটা কি মুখস্থ করতে হবে? সোডা মানে কস্টিক সোডা, লাইম মানে চুন, শেষ। প্লাস হচ্ছে NaOH, CaO। একটু খেয়াল করো, এখানে তাপ দিব আমরা, খেয়াল করো এই যে এখান থেকে বেনজিন বের করতে হবে, তার মানে এই যে এইটা কি C6H5, এইটুকুকে বের করতে হবে এবং একটা হাইড্রোজেন এনে লাগাইতে হবে। এটাই তো আমাদের কাজ। কিভাবে কাজটা হবে? জাস্ট এইটুকু বের করে দাও, ঠিক কিনা? এইটুকু বের করে দিলে কাজ শেষ। এইটুকু বের করলে কি হয় দেখো তো, Na2 বা দুইটা সোডিয়াম, একটা কার্বন, তিনটা অক্সিজেন, এটা সাথে ছিল ক্যালসিয়াম অক্সাইড, প্লাস এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসছে, আগে ছিল C6H5, এটা এখন কি C6H6 হয়ে গেছে, মানে বেনজিন হয়ে গেছে। তাহলে এখান থেকে শেখার মতো কি আছে? আমি তো এটা একাডেমিক স্টাইলে দেখালাম, বেসিক ভাঙে দেখালাম। শেখার কি আছে? শেখার আছে হচ্ছে এই যে মেইন যৌগটা খেয়াল করো, বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণে কয়টা কার্বন ছিল? এখানে 6টা, এখানে একটা, মোট 7টা কার্বন ছিল। এই যে যৌগটা তৈরি হয়েছে বেনজিন, এখানে কয়টা কার্বন? 6টা কার্বন। কার্বন সংখ্যা হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? কার্বন সংখ্যা হ্রাস পাইছে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বা কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার মতো বিক্রিয়া, তাই এটাই বলা হয় অবরোহ বিক্রিয়া। কিছু আছে আরোহী বিক্রিয়া, সেগুলো আমরা দেখবো, উডস বিক্রিয়া আমরা দেখবো। এবং এই বিক্রিয়ার একটা অপর নাম আছে, এই ধরনের বিক্রিয়াগুলো যেখানে সোডা লাইম ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া অপর নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। যদিও আমাদের বেনজিনের ক্ষেত্রে এটাকে ডুমা বিক্রিয়া বলে নাই, এটা বলছে হচ্ছে অ্যালকেন প্রস্তুতির সময়। তাই সরাসরি যদি প্রশ্ন করে যে ডুমা বিক্রিয়ায় কি প্রস্তুত হয়, আনসার করবা অ্যালকেন প্রস্তুতি, যদি সরাসরি প্রশ্ন করতে চায়। তবে মূলত ডি কার্বক্সিলেশন গুলোকে ডুমা বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে মনে করো আমাদের বললো হচ্ছে ফেনল থেকে, 2 নাম্বার, ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। আমি প্রথমে একটু ডিটেইলস দেখাচ্ছি, আস্তে আস্তে পড়া ফাস্ট করব। ফেনল দেখতে কিরকম? এই যে এরকম। তাহলে এখান থেকে আমার জাস্ট কি করতে হবে? অক্সিজেনটাকে বাদ দিতে হবে, বাকি সবকিছু সেম রাখলেই হয়ে যাবে। কারণ এটা হচ্ছে C6H5OH, তাহলে জাস্ট হাইড্রোজেনটা রেখে দিলে C6H6 হয়ে যাবে, ঠিক কিনা? C6 কি হয়ে যাবে? H6 হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের অক্সিজেনটাকে বের করতে হবে। কাকে বের করতে হবে? অক্সিজেনটাকে বের করতে হবে। অক্সিজেন বের করে এমন একজনের নাম হচ্ছে জিঙ্ক। তোমরা যখন ওজোনীকরণ বিক্রিয়া দেখবা, সেখানে দেখবা জিঙ্ক অক্সিজেনকে নিয়ে চলে যায়, ওজোনের যে অক্সিজেন গুলাকে জিঙ্ক নিয়ে চলে যায়, জিঙ্ক অক্সাইড হয়ে যায়। খেয়াল করবা দেখবা আছে। তো এই যে জিঙ্ক অক্সাইড, এটা আলাদা হয়ে যায় আর বেনজিনের মতো তৈরি হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষা আসার মতো। ঠিক আছে, ফেনল থেকে বেনজিন তৈরিতে কোনটা? জিঙ্ক গুঁড়া। ওকে, নেক্সট আমাদের যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 সালে আসছিল, মানে আমার বছর আসছিল, তো এটা হচ্ছে পলিমারকরণ, যেটা পলিমারকরণ পদ্ধতিতে বেনজিন প্রস্তুতি। তো আমি একটু দেখাই বেনজিনের স্ট্রাকচারটা। কার্বন কার্বন, দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, রাইট? তো দেখো আমি কি বলতে পারি না, এই যে খেয়াল করে তো,
এখানে 3টা কার্বন কার্বন বন্ধন আছে, রাইট? এবং যদি এখানে ত্রিবন্ধন থাকতো, তারা পরস্পর একটা করে বন্ধন ভেঙে যুক্ত হয়েছে, রাইট? তাহলে এইটাই হচ্ছে আসল কথা, যে 3টা সি ট্রিপল বন্ড সি এইচ, মানে এর নাম কি? এসিটিলিন। এসিটিলিন বা ইথাইন। তো এই যে ইথাইন, এটা থেকে যদি আমরা বেনজিন প্রস্তুত করতে চাই পলিমারকরণ বিক্রিয়ায় 450°C তাপমাত্রা, আয়রন প্রভাবক, লৌহ চূর্ণ। আমাদের যখন প্রশ্ন আসছিল অপশন প্রশ্নে ছিল লৌহ চূর্ণ, মানে একটু চেঞ্জ করে দিছে আর কি, যাতে পোলাপানে মাছে সরাসরি না আসে। এইটা পরীক্ষার জন্য 5 স্টার। তাপমাত্রা, প্রভাবক এবং বিক্রিয়কটার নাম কি? এটা তো মনোমার, মনোমারটার নাম কি? পলিমার তো বেনজিন বুঝতেছি, বেনজিন প্রস্তুতি যেহেতু পড়তেছি, ঠিক আছে? তাহলে এগুলো ছিল মেইন পড়া, এগুলো ছিল মেইন পড়া, ঠিক আছে? তো আমি এখন যাব হচ্ছে সামারি, যেখান থেকে তোমার বেনজিন থেকে সবগুলা প্রস্তুতি আমরা একসাথে করে দিব। পড়া বুঝতেছো তোমরা বাচ্চারা? পড়া বুঝতেছো তো? কমেন্ট করে জানাও। তো আমি যে চার্টটা করব, তোমরা বাসায় চার্টটা করবা, যে প্রত্যেকটা প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে থাকবে হচ্ছে বিক্রিয়ার নাম, বিক্রিয়ার কোনো নাম আছে কিনা, এরপর হচ্ছে তোমার উৎপাদনকারী বিক্রিয়ক, মানে কোন জায়গা থেকে তৈরি করা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কোনো শর্ত আছে কিনা, যেমন তাপমাত্রা, এখানে দেখলাম প্রভাবক, আয়রন প্রভাবক 450°C তাপমাত্রা, এরকম কোনো শর্ত আছে কিনা। তো তোমরা অবশ্যই বাসায় নোট করো, আমি যেভাবে করে দিচ্ছি। এখন আমাদের যে নোট টপিক, নোট হচ্ছে বেনজিন প্রস্তুতি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে লিখবো হচ্ছে বিক্রিয়ার নাম। এই তোমরা আমার সাথে নোট করো ফার্স্ট। স্কুল কলেজে যখন স্যাররা লিখতো সাথে সাথে লিখতা না, ওইরকম বিক্রিয়ার নাম, বিক্রিয়ক, উৎপাত্ত। জানোই উৎপাত্ত সবগুলোর মধ্যে বেনজিন হবে, যেহেতু বেনজিন প্রস্তুতি পড়তেছি। আর কোনো শর্ত টর্ত আছে কিনা, ঠিক আছে? 3টা বিষয় নোট করার সাথে সাথে। 1 নাম্বার, সবার খাতার মধ্যে এরকম প্রত্যেকটা প্রস্তুতি যেন নোট থাকে, ডি কার্বক্সিলেশন। এখানে হচ্ছে আমাদের বিক্রিয়ককে বেনজোইক অ্যাসিডের সোডা লবণ প্লাস সোডা লাইম, ঠিক আছে? শর্ত কি? শর্ত হচ্ছে তাপ দিতে হবে, তাপ দিতে হবে, আর কিছু না। 2 নাম্বার আমরা দেখবো হচ্ছে ফেনল থেকে। ফেনলের কি? ফেনলের বিজারণ, ফেনলের বিজারণ। ফেনলের যেহেতু বিজারণ, তাহলে বিক্রিয়ককে ফেনল এবং যোগ করবো কাকে? জিঙ্ককে। শর্ত কি? কোনো শর্ত তো নাই, তাপ দিতে হবে। ওকে। 3 নাম্বার, এটা একটু গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললাম পলিমারকরণ। কথা হচ্ছে কার পলিমারকরণ? ইথাইনের পলিমারকরণ। কার পলিমারকরণ? ইথাইনের পলিমারকরণ। মাউস বেরো না, মাউসের জন্য ডিস্টার্ব হচ্ছে কিন্তু। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইথাইন বা এসিটিলিন। এখানে কিছু আমাদের শর্ত আছে, যেমন প্রভাবক দিতে হবে, তাপমাত্রা দিতে হবে, মানে তাপমাত্রা মানটা দিয়ে দিছে আর কি। আয়রন প্রভাবক 450°C তাপমাত্রা। আমি কিন্তু এই চার্ট করতেছি, এটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে তোমাদের আমি চার্ট করা শিখাচ্ছি। আমি একটা চার্ট করব, তোমরা বাসায় 100টা চার্ট করবা। যত পড়া এরকম কঠিন আছে, যেমন পলিমার, তারপর হচ্ছে প্রভাবক, প্রথম প্রতি চতুর্থ অধ্যায় প্রভাবক, প্রথম প্রতি তৃতীয় অধ্যায় আমাদের যত হচ্ছে বৈশিষ্ট্য, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, চার্ট করা তোমাদের শেখাচ্ছি। কথা বুঝতে পারছো? এত সময় দিয়ে আমি দেখাতাম না ক্লাসের মধ্যে, আগে থেকে চার্ট করে ফেলতাম। মানে আমি চাইলেই কিন্তু এখানে একটা স্লাইড আনতে পারতাম খাতায় লিখে, যেটা আমার লেখা আছে, নোট করা আছে, বইয়ে আছে। কিন্তু আমি কেন এটা করে করে দেখাচ্ছি, তোমাদের শিখাচ্ছি যে এমনি এমনি বাসায় করবা। ওকে। 4 নাম্বার হচ্ছে গ্রিগনার্ট বিকারক হতে। তো আমি গ্রিগনার্ট বিকারক নিয়ে কিছু কথাবার্তা বলতেছি, সবাই একটু মনোযোগ দাও। গ্রিগনার্ট বিকারক জিনিসটা কি? গ্রিগনার্ট বিকারক জিনিসটা কি?
অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এদেরকে আমরা কি বলি? গ্রিগনার্ড বিকারক। এখন কথা হচ্ছে এই যে অ্যারাইল নামটা পরিচিত লাগতেছে কিনা? অ্যারাইল, এরিন, অ্যারোমেটিক কাছাকাছি লাগতেছে না? তার মানে আমি যদি বলি যে CH3MgX এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। আবার আমি যদি বলি এই যে বেনজিন একটা বলয় দিলাম, MgX মানে যেখানে হ্যালোজেন লাগাই দাও, কোনো সমস্যা নেই, Cl লাগাই দাও, তাহলে এটাও কি একটা গ্রিগনার্ড বিকারক? কথা বুঝতে পারছো? তাহলে আমরা চাইলে এই গ্রিগনার্ড বিকারক থেকে কি প্রস্তুত করতে পারি? আমরা চাইলে এই গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন প্রস্তুত করতে পারি। তো এটা আমি একটু দেখা দিচ্ছি, শর্টলি দেখা দিচ্ছি, ছোট্ট পড়া। C6H5 এই যে এই জিনিসটা MgCl সাথে কি যোগ করতে হবে একটু খেয়াল করে দেখো তো। এই যে এই জিনিসটা দেখো, C6H5 সাথে একটা হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন আছে এমন একটা যৌগের নাম বলো, সবচেয়ে পরিচিত, পানি। তাহলে এই OH চলে যাবে এখানে, হাইড্রোজেন চলে আসবে এখানে। দেখো একটা সহজ পড়া আছে বাংলাদেশে, একটা সহজ পড়া আছে কিনা? C6H6 হয়ে গেল প্লাস MgOHCl হয়ে গেল। কথা ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? তাহলে আমি এখন এটা লিখতেছি এখানে। কি রে কই গেল? ও আগের পেজ দিচ্ছি না। তাহলে আমাদের গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুতির মধ্যে কি লাগবে? গ্রিগনার্ড বিকারক লাগবে প্লাস পানি লাগবে। ঠিক আছে, কথা হচ্ছে এখানে কোনো শর্ত তত্ত্ব আছে কিনা? শর্ত হচ্ছে এখানে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ হইতে হবে। আর্দ্র বিশ্লেষণ, কথা কি বুঝতে পারছো? নেক্সট একটা গুরুত্বপূর্ণ জিনিস, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তোমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংক্ষেপে জানো কিনা? ভাইয়া কাইন্ডলি হোয়াটসঅ্যাপের মেসেজ একটু চেক করে দেন। আচ্ছা, ক্লাস শেষে চেক করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ক্লাস শেষে আমাকে একটা নক দিয়ে রাখো যাতে এই মেসেজটা দেখতে পাই। ওকে, তো কি বললাম এরপরে? আমাদের হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এরকম একটা বেনজিন বলা থাকবে, এখানে মাথার মধ্যে N2Cl সংকেত আসতে পারে সরাসরি। নিচে কোনটি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত এটা। ওকে, এর সাথে কার বিক্রিয়া দিব? ফসফিনিক অ্যাসিডের বিক্রিয়া দিব। তো এখান থেকে একটা পড়া আছে, ধরো আমি শুধু এখানে তার দিকে। ফসফিনিক অ্যাসিড জিনিসটা কি? সবাই একটু আনসার করবা, আমি 3টা প্রশ্ন করতেছি সবাইকে। অম্লত্ব ক্ষারকত্ব অবশ্যই পড়ছো, তো আমরা জানি যে অম্লের ক্ষারকত্ব হয় আর ক্ষারকের কি হয়? অম্লত্ব হয়। তো ক্ষারকত্ব থেকে আমি 3টা প্রশ্ন করতেছি, তোমরা নাম সহ কমেন্ট করবা। 1 নাম্বার H3PO4 অ্যাসিডের নাম কি? ক্ষারকত্ব কত? 2 নাম্বার H3PO3 অ্যাসিডের নাম কি? ক্ষারকত্ব কত? 3 নাম্বার H3PO2 অ্যাসিডের নাম কি? তার ক্ষারকত্ব কত? কমেন্ট করো ফার্স্ট, আমি দেখতেছি তোমাদের কমেন্ট। অ্যাসিডের নাম এবং ক্ষারকত্ব কত? কমেন্ট করো সবাই। তিন দুই এক। আচ্ছা, নাম বলতে বলছি, নাম বলো। ফসফরিক অ্যাসিড, আবার কি লেখছে এটা? এই লাস্টেরটা কি লেখছো এটা? অভিষেক, লাস্টেরটা ঠিক করো। আমি তো এখন ক্যামেরার বাইরে আছি, প্রশ্ন করতেছি। এই বলো। হয় নাই, 2 নাম্বারটা নাম হয় নাই। অভিষেক, 2 নাম্বারের নাম ঠিক করো। ফসফরিক অ্যাসিড 3,
ফসফরিক অ্যাসিড 2, নো নো নো, হচ্ছে না হচ্ছে না, হচ্ছে না। ফসফনিক 1, আচ্ছা একটা আনসার পাইছি, ফসফনিক 1। তার মানে বুঝলাম যে তোমাদের সমস্যা আছে, ঠিক কিনা বাচ্চারা? সমস্যা আছে কিনা বলো। তাহলে এতদিন কি শিখলা? এই বলো, এতদিন 20,000 টাকা দিয়ে ক্লাস করছো, এখানে অনেকেই আছো 15,000 টাকাতে ক্লাস করছো, 20,000 টাকাতে ক্লাস করছো, হালাল হয়েছে? তোমরা যে বলো যে ভাইয়া সকালবেলা ক্লাস, অমুক ক্লাসটা মিস গেছে, কিন্তু ভাইয়া যে কতটা শ্রম দিচ্ছে ক্লাসের পিছনে, এটা কিন্তু কেউ বলো না, এটাও বলতে হবে, ঠিক আছে? যদি ভাইয়ার সমালোচনা করো, ভাইয়ার ভালো কাজগুলো আলোচনা করতে হবে। আচ্ছা, মজা করলাম। খেয়াল করো, H3PO4 ফসফরিক অ্যাসিড, আমরা জানি যেখানে বেশি থাকে তার নাম হচ্ছে ইক। আমরা জানি যেখানে বেশি থাকে সেখানে হচ্ছে ইক। আচ্ছা, আমি একটু নামগুলা বামে লিখি, তাহলে ডানে ব্যাখ্যা করার সুবিধা হবে। ফসফরিক অ্যাসিড বেশি থাকলে ইক, কম থাকলে আস, তাইলে এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। বেশি থাকলে ইক, কম থাকলে আস, তাহলে হচ্ছে ফসফরাস অ্যাসিড। এই যে বেচারা যার মধ্যে মাত্র দুইটা, এর নাম হচ্ছে ফসফনিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ফসফনিক অ্যাসিড। ক্ষারকত্বর বিষয়টা কি ভাইয়া? এটা 3, এটা 2, এটা 1। কেমনে ভাইয়া? সবগুলো তো দেখি H3, সবগুলাই H3, তাহলে 3 2 1 কেন? চলো আমরা একটু ব্যাখ্যা করি। ফসফরাসের হাত হচ্ছে 5টা, অক্সিজেন 4টা, তাহলে এখানে অক্সিজেন OH OH OH। এই অক্সিজেনের, সবাই বুঝো কিন্তু, একবার বুঝাবো সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের 2.1। এই ইলেকট্রন গুলোকে অক্সিজেন নিজের দিকে টান দেয়, যার কারণে অক্সিজেন ডেল্টা নেগেটিভ হয়ে যায়, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ হয়ে যায়, হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায়। সেম বাকিগুলোর ক্ষেত্রেও হাইড্রোজেন বের হয়ে যায়। একটা অ্যাসিড কয়টা হাইড্রোজেন ত্যাগ করতেছে, তার মাধ্যমে আমরা তার ক্ষারকত্ব বের করতে পারি, ঠিক আছে? তাহলে ভাইয়া এর পরেরটা একটু বুঝান, 2 নাম্বারটা একটু বুঝান। খেয়াল করো, এই যে আমাদের ফসফরাস, হাত কয়টা ছিল? ফসফরাসের হাত হচ্ছে 5টা, অক্সিজেন কয়টা? 3টা, একটা কমে গেছে। তাহলে আমাদের ফসফরাস ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, বাট ঝামেলা হচ্ছে এবার একটা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে কানেক্টেড। এই ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা 2.1, হাইড্রোজেনের 2.1, কেউ কারোটা টান দিতে পারে না, হাইড্রোজেন বের হতে পারে না, শুধুমাত্র এটা বের হয়, এটা বের হয়, যার কারণে এটা হচ্ছে 2। তাহলে ভাই লাস্টেরটা কি? ফসফনিক অ্যাসিডের ক্ষেত্রে কি? এই যে ফসফরাস, সেম 5টা হাত, বাট অক্সিজেন আরো কমে গেছে, হয়ে গেছে 2টা, তাহলে সেম এখানে থাকবে অক্সিজেন, এখানেও থাকবে অক্সিজেন, বাট এবার 2টা হাইড্রোজেন কি হবে? 2টা হাইড্রোজেন হচ্ছে সরাসরি ফসফরাসের সাথে কানেক্টেড, তাহলে এই একটা মাত্র বের হবে, এই জন্য মান হচ্ছে 1। সবাই বলো আমি একটু বুঝাইতে পারলাম কিনা? এই যে আমাদের ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এবং ফসফনিক অ্যাসিড, এদেরটা আমি বুঝাইতে পারলাম কিনা? এবং এর আরেকটা নাম আছে, যে হচ্ছে H3PO3, তার নাম হচ্ছে অর্থ ফসফরাস অ্যাসিড। মানে তুমি শুধু ফসফরাস অ্যাসিড না বলে অর্থ ফসফরাস অ্যাসিডও ডাকতে পারো, ঠিক আছে? একটু জানাও আমি বেসিকটা ক্লিয়ার করতে পারছি কিনা, সবাই একটু কমেন্ট করো। অল ক্লিয়ার? তাহলে আমরা ওই যে বলতেছিলাম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখানে এই ফসফনিক অ্যাসিড ব্যবহার করা হয়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে কি ব্যবহার করা হয়? ফসফনিক অ্যাসিড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকবে, প্লাস হচ্ছে ফসফনিক অ্যাসিড। বই দেখবা দেওয়া আছে, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার তাহলে? ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে প্রভাবককে, শর্ত আছে কিনা? প্রভাবক হচ্ছে কিউ প্লাস আয়ন, প্রভাবক হচ্ছে কিউ প্লাস আয়ন। কিউ প্লাস মানে কি? সিইউ প্লাস। শেষ, এই পর্যন্তই। বেনজিন প্রস্তুতি এই পর্যন্তই। ওকে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন এখানে? আশা করি প্রশ্ন নাই। তাহলে নেক্সট আমরা যাচ্ছি এখানে, খেয়াল করো, এগুলো পড়া হয়েছে, এগুলা এখন লাগবে না,
আমরা পরবর্তীতে তোমাদের হচ্ছে কন্টেন্ট দেবো এখান থেকে, এগুলো এখন লাগবে না। বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব অ্যালকেন এবং অ্যালকিনের মাঝামাঝি 0.139, এটা আমি আগে ক্লাসে বুঝাই দিয়েছিলাম। ইথেনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, ইথিলিনে কত, ইথিলিন মানে হচ্ছে আমাদের যে ইথিন আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে ইথিলিন, আর বেনজিনটা তো বললাম। ওকে, আমরা এখন বেনজিনের সংযোজন পড়ব এবং বেনজিনের মধ্যে প্রতিস্থাপন গুলো পড়বো। আগে সংযোজন পড়বো, মানে বেনজিনের সংযোজন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, সবাই ক্লাসের এই পর্যায়ে মনোযোগ দাও। বেনজিনের বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, আবার বলতেছি বেনজিনের বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা পড়তেছি বেনজিনের সংযোজন। বেনজিনের সংযোজন পড়ানোর আগে আমি সংযোজনের একটা বেসিক তোমাদেরকে দেখায় নিয়ে আসতেছি, এরা ছোটবেলা পড়ছিলাম। দেখো, এটা হচ্ছে মিথেন, ক্লোরিন দিলাম, সূর্যের আলো দিলাম, তৈরি হয়ে গেল CH3Cl। এই এই চক্রটা রিপিট হতে থাকে, CH3Cl প্লাস ক্লোরিন, যাকে আমরা ক্লোরিনেশন নামে ডাকতাম। বলো এটা মনে আছে কিনা, এই জিনিসটা মনে আছে কিনা আমাকে একটু জানাও। এই CCl4 হচ্ছে ড্রাই ওয়াশে দ্রাবক রূপে ব্যবহৃত হয়, রাইট? হ্যালোজিনেশন মনে আছে। সেম কথা বেনজিনের ক্ষেত্রে। বেনজিনের সংযোজনে আমরা যখন 1 নাম্বারটা দেখব, হ্যালোজিনেশন, সেম বেনজিন নিলাম, ক্লোরিন নিলাম, সূর্যের আলো দিলাম, সরাসরি দেখা যায়। তোমার কি এটা খুব ইম্পর্টেন্ট? আশ্চর্য। সূর্যের আলো দিলাম, এখানে বেনজিনে কার্বন কয়টা? 6টা কার্বন। বেনজিনে কার্বন হচ্ছে 6টা, তাহলে ক্লোরিন লাগবে কয়টা? 6টা, তো 3 দিলাম। বেনজিনের সংকেত হচ্ছে C6H6, যখন 6টা ক্লোরিন ঢুকবে এটা সংকেত হয়ে যাবে C6H6Cl6। এটা সংযোজন বিক্রিয়া, তার মানে ভুলেও তুমি C6Cl6 লিখতে পারবা না, কারণ এটা অপসারণ বিক্রিয়া না, কোনো কিছু এখান থেকে বের হওয়া সম্ভব না, কোনো কিছু এখান থেকে বের হওয়া সম্ভব না। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সংযোজন, তার মানে নতুন করে এখানে ঢুকতেছে, বের হচ্ছে না কেউ। তাহলে এই যে স্ট্রাকচারটা এরকম হবে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এবং ভুলেও ভিতরে গোল্লা দেওয়া যাবে না, কারণ দ্বিবন্ধন গুলো ভেঙে গেছে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন আর নাই। এর নাম কি? এই যৌগটার নাম কি? কমেন্ট করো। এটা গ্যামাক্সিন না, তোমরা কোনটা কোনটা বলছো? কোনটা? আমি বলছি এটার নাম কি? এই যৌগটার নাম কি? গ্যামাক্সিন পাউডারের কথা বলতেছি না, যৌগটার নাম কি? বেনজিন। বেনজিন মানে নামকরণ তো একটা পদ্ধতি আছে, রাইট? তোমরা বাণিজ্যিক বাণিজ্যিক নামকরণ না, ধর আমি বললাম যে গ্লিসারল, যেটা গ্লিসারিনের 2টা নাম আছে, একটা হচ্ছে বাণিজ্যিক নাম, একটা হচ্ছে কি তার যৌগের নাম। হ্যাঁ, এটা ঠিক আছে, বেনজিন হেক্সা ক্লোরাইড। হ্যাঁ, এটাকে আমরা এখন বাণিজ্যিক নাম অনুসারে গ্যামাক্সিন পাউডার নামে রাখতে পারি, যেটা হচ্ছে আমাদের কি করে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। বেনজিন হেক্সাক্লোরাইড, ইয়েস ইয়েস। গ্যামাক্সিন পাউডার তুমি নাম দিতে পারবা, সমস্যা নাই। তো খেয়াল করো, তুমি গ্যামাক্সিন পাউডার নাম দিতে পারবা, কিন্তু যৌগের নাম কি? যৌগের নাম তো গ্যামাক্সিন পাউডার না। কথা বুঝছো কিনা? যৌগের নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, এরপর হচ্ছে তুমি এটাই বলতে পারো যে এটা হচ্ছে কি গ্যামাক্সিন পাউডার বা হচ্ছে লিন্ডেন উৎপন্ন করে। ঠিক আছে, মানে এটা থেকে এটা প্রস্তুত করা যায়, মানে এটা হচ্ছে এটা একটা রূপ, কিন্তু যৌগের নাম বলতে হবে আসলে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এইখানে সূর্যালোক প্রভাবক দিয়ে পার পেয়ে গেছি, মানে পড়া কমে গেছে, বাট যখন আমরা যাব হাইড্রোজেনেশনে সেখানে একটা মজার বেসিক আছে। কেমন মজার বেসিক? মানে হচ্ছে আমরা এখন যোগ করতেছি হাইড্রোজেন, হাইড্রোজেন সংযোজন। একটু মনোযোগ দাও সবাই এই জায়গাটায়, সবাই একটু মনোযোগ দাও। অ্যালকিন পড়ছি ছোটবেলা, CH2 ডাবল বন্ড CH2,
ইথিন, হাইড্রোজেন যোগ করলাম, নিকেল প্রভাবক দিলাম, 180°C তাপমাত্রা দিলাম, তৈরি হয়ে গেল ইথেন। খুব মজার বিক্রিয়া ছিল, ছিল কিনা? এবং আমরা এখানে দিলাম হচ্ছে ইথাইন। সবাই একটু মনোযোগ দিয়ে ওই জায়গায়, 2টা H2 দিলাম, নিকেল প্রভাবক দিলাম, 180°C তাপমাত্রা দিলাম, তৈরি হয়ে গেল ইথেন। এখান থেকে আমি তোমাদের 2টা পড়া পড়াবো। 1 নাম্বার, এই যৌগগুলা পিচ্চি যৌগ। এই যৌগগুলা কি? পিচ্চি বা ছোট যৌগ, তাই তাপমাত্রা কম লাগতেছে। কত তাপমাত্রা লাগতেছে? 180°C তাপমাত্রা। যখন আমি বেনজিনের কথা বলবো, বেনজিনে হাইড্রোজেন লাগবে 3টা, মানে 6টা, 3টা H2, তাহলে এখানে তাপমাত্রা বেড়ে যাবে। প্রভাবক সেম, নিকেল প্রভাবক, কিন্তু তাপমাত্রা হয়ে যাবে 200°C তাপমাত্রা। তখন যেটা তৈরি হবে, আগে থেকে ছিল বেনজিন C6H6, এখন হয়ে যাবে C6H12, এবং মাথার মধ্যে কি 2টা করে হাইড্রোজেন আসবে। ঠিক আছে, একটা মেইন একটা হচ্ছে নতুন করে যোগ হয়েছে, রাইট? দেখো পড়াগুলো রিড করতে পারছো? এবং আরেকটা মজার পড়া আছে, আমি তোমাদের প্রশ্ন করতেছি এটা, যে মনে করো আমি চাচ্ছি না যে এই যে ট্রিপল বন্ড CH, এইখান থেকে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, নিকেল প্রভাবক দিয়ে 180°C তাপমাত্রা দিয়ে সরাসরি ইথেন হয়ে যাবে, তাই না? আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা এক ধাপ শর্ট হোক, মানে ইথিন হোক। কেউ বলতে পারবা এখানে কি কি লাগবে? আমি চাচ্ছি এক ধাপ শর্ট হোক, কে বলতে পারবা যেখানে কি দিতে হবে? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। অভিষেক রয়, ভেরি গুড, ভেরি গুড। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট প্রভাবক 20, রাইট? তাহলে এই পড়াগুলো ডিলিট করতে পারলা কিনা? একরকম পড়া, প্রায় একই টাইপের পড়া। ঠিক আছে, তাহলে আমি একটু এখানে দেখাই দিচ্ছি যে আমরা বেনজিনে সংযোজনের মধ্যে 1 নাম্বার পড়লাম হ্যালোজিনেশন, 2 নাম্বার কি পড়লাম? হাইড্রোজেন যোগ, এবং আরেকটা আছে ওজনীকরণ। তো আমি এই সবগুলো মিলে একটা চার্ট করতেছি, আগেরটার মতো আমরা সবগুলো মিলে কি করতেছি? চার্ট করতেছি। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এখন যে চার্টটা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিও। ওকে, এখানে আমি লিখি হচ্ছে, একবার এই পাশে লিখি বেনজিন, তারপর হচ্ছে বেনজিনে সংযোজন এবং প্রতিস্থাপন। এরপরে হচ্ছে তোমার যে 3টা আমরা দেখছি, হাইড্রোজিনেশন। সবাই এভাবে খাতায় নোট করে রাখবা, বইয়ে যা আছে হুবহু তা নোট করো না, নোট হইতে হবে বইয়ের থেকে শর্ট, যাতে কম সময় পড়া যায়। অনেকে আছে নোট করে বইয়ে যা আছে তাই উঠায় রেখে দেয় খাতার মধ্যে, লাভ কি হইল? বই এক নোট পড়া তো একই কথা, শর্ট করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে শর্ট করতে হবে। হ্যালোজিনেশন, ওজন মানে ওজনীকরণ। ওজনীকরণ আমরা আরেকবার দেখাবো একসাথে, সবগুলো ওজনীকরণ একসাথে দেখাবো ট্রিক সহ। আমার কাছে কিছু ট্রিক আছে ওজনীকরণে, তোমাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? সেটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো হ্যালোজিনেশনের মধ্যে আমরা বলতেছিলাম যে ক্লোরিন যোগ করতে হবে, 3টা ক্লোরিন, এবং মূলত সূর্যের আলো দিলেই হয়, রাইট? আমি এইচ নিউ না দিয়ে এখানে ইউভি দিতে পারি, একই কথা আসলে। তো এই ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে? বেনজিন হেক্সাক্লোরাইড। তো তোমরা যেহেতু গ্যামাক্সিন নামটা বেশি ছিল, আমি হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন নামে লিখলাম, যেহেতু তোমরা এটা সবাই কমেন্ট করছিলা, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে হাইড্রোজেনেশন। এখান থেকে আমাদের 3টা H2 দিতে হবে। তাপমাত্রা গুরুত্বপূর্ণ, এখানে 200°C তাপমাত্রা, বেশি তাপমাত্রা এইগুলা থেকে, এবং তৈরি হবে হচ্ছে সাইক্লোহেক্সেন। এবং সাইক্লোহেক্সেন কিন্তু অ্যারোমেটিক যৌগ না, সাইক্লোহেক্সেন কিন্তু অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে? হচ্ছে সাইক্লিক, যেই সাইক্লিক যৌগগুলা অ্যালিসাইক্লিক যাকে আমরা বলি। ওকে, ওজনীকরণ বিক্রিয়ায় এটা বোঝা যাচ্ছে যে ওজন যোগ করতে হবে, বেনজিনের সাথে ওজন যোগ হবে। এবং এখানে তোমার প্রভাবক কারা কারা? জিঙ্ক এবং কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক। তৈরি হবে কি? তৈরি হচ্ছে আমাদের গ্লাইঅক্সাল, ঠিক আছে? কি তৈরি হবে? গ্লাইঅক্সাল। এই কয়েকটা
আমাদের সংযোজন থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের মধ্যে আমরা মোটামুটি 5টা পড়তে হয়, সবগুলো গুরুত্বপূর্ণ না, কিছু বেশি গুরুত্বপূর্ণ, আমি দেখাই দিচ্ছি, গুরুত্বপূর্ণ আগে লিখতেছি। প্রতিস্থাপন থেকে প্রথমে পড়তে হবে হচ্ছে হ্যালোজেনেশন, এবং এগুলার ক্ষেত্রে প্রভাবক হচ্ছে 5 স্টার। হ্যালোজেনেশন প্রক্রিয়ায় প্রভাবক কোনটা, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এইখানে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড, এই যে হ্যালোজেন বাহক, আমি কি বললাম, কথাটা কি বলছে সেটা শোনো। হ্যালোজেন বাহক মানে তাদের মধ্যে হ্যালোজেন তারা বহন করে চলে, এই হ্যালোজেনেশনের জন্য হ্যালোজেন সাপ্লাই করতেছে তারা, বলে হ্যালোজেন বাহক, ঠিক আছে? এবং তাপমাত্রা মোটামুটি 80°C তাপমাত্রা মনে রাখলে চলবে। হ্যালোজেন বাহকটা গুরুত্বপূর্ণ। কি তৈরি হবে? ইজি, তুমি যেই হ্যালোজেনটা দিবা সেটা তৈরি হবে, বেনজিনের মাথায় জাস্ট বসে যাবে, ঠিক আছে? ওকে, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন যেটাই দাও সেটা হবে, হ্যালোবেনজিন তৈরি হবে আর কি। ওকে, এরপর নাইট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, আমি তোমাদের পড়াশোনা শর্ট করা শিখাইতেছি, না হলে আমি এগুলো চাইলেই খাতার মধ্যে লিখে নিয়ে আসতে পারতাম। আমি লিখে রেখে তোমাদের পড়াশোনা শর্ট করা শিখাচ্ছি। ওকে, আমার সাথে নোট করো। নাইট্রেশনের ক্ষেত্রে দুইটা অ্যাসিড লাগবে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, দুইটাই গাঢ়, HNO3, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, ঠিক আছে? এই দুইটার ক্ষেত্রে আমাদের তাপমাত্রা লাগবে মূলত 60°C তাপমাত্রা। বেনজিনে নাইট্রেশনের তাপমাত্রা কত? 60°C। এইখান থেকে আমাদের যে নাইট্রোবেনজিনটা তৈরি হবে, যদি আমরা সেখানে আবারও নাইট্রেশন করতে চাই, প্রভাবক তো সেম, HNO3, কিন্তু তাপমাত্রা বেশি লাগবে। তাপমাত্রা কেন বেশি লাগবে? কারণ এটা হচ্ছে আমাদের বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, নাইট্রো যেটা NO2, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। যখন বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী হবে, তাপমাত্রা কি বেশি লাগবে, কারণ বেনজিন এখন নিষ্ক্রিয়, সক্রিয় না। যেগুলো সক্রিয়কারী সেগুলো তাপমাত্রা কম লাগবে, আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাপমাত্রা কত লাগবে? 60 থেকে বেড়ে 90°C হয়ে যাবে। আর একটা নাইট্রোজেন যোগ হবে, নাম কি হবে? ডাইনাইট্রোবেনজিন। ডাইনাইট্রোবেনজিন, টলুইন কিন্তু না, বেনজিন। এইখান থেকে যদি আমরা আবার তৈরি করতে চাই আরেকটা প্রভাবক HNO3, বা তাপমাত্রা কত? 100°C তাপমাত্রা, তৈরি হবে ট্রাই নাইট্রোবেনজিন। কথা বুঝতে পারতেছো? দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার আমাদের, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের দেখব সালফোনেশন। সালফোনেশনের ক্ষেত্রে কি যোগ হবে বুঝতে পারতেছো? আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ব্যাপার স্যাপার। তাহলে এখানে আমাদের দিতে হবে প্রথমত সালফার ট্রাইঅক্সাইড এবং সাথে কি সালফিউরিক অ্যাসিড, এবং এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা মানটা জানতে হবে 100°C। 100°C তৈরি হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে আমি এখন কি দেখাইলাম? এখানে কি দেখাইলাম? বেনজিনের সংযোজন এবং প্রতিস্থাপনের 3টা গুরুত্বপূর্ণ জিনিস, এর বাইরেও আরো 2টা আছে, 2টা না পড়লে হয়, একটা পড়লে হয়। একটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। আমি 2টাই দেখাবো, কারণ কোনটা পরীক্ষা আসে কোনো ঠিক নাই, এবং কবির স্যারের MCQ তে এগুলো আছে। আচ্ছা, একটা বিষয়, অভিজ্ঞতা। চাকরি করতে গেলে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ অভিজ্ঞতা চায়। অভিজ্ঞতার প্রয়োজনীয়তাটা কি? একজন অভিজ্ঞ টিচারের প্রয়োজনীয়তাটা কি? খেয়াল করো, আমি তোমাদের এখন পর্যন্ত টেলিগ্রামে হাজার হাজার প্রশ্ন সলভ করাইছি। আমি অনুশীলনী MCQ ক্লাস, কবির স্যারের সবগুলো ক্লাস নিছি, হাজারি স্যারের সবগুলো ক্লাস নিছি, যেহেতু আমি 3 বছর ধরে পড়াচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি কিন্তু জানি যে কবির স্যারের MCQ তে কোন টপিকের MCQ গুলো আছে, যেহেতু স্যাররা এখান থেকে হুবহু কপি করে। তাহলে আমি কি করব, যখন আমি তোমাকে বইয়ের টপিক গুলো পড়াবো, ওই টপিকটা বেশি গুরুত্ব দিয়ে পড়াবো কিনা, বেশি সময় দিয়ে পড়াবো কিনা। যেহেতু আমি কবির স্যারের MCQ এ টু জেড সলভ করাইছি, নিজে পড়ার সময় তো সলভ করছি,
তোমাদেরও সলভ করাইছি ক্লাস নিয়ে প্রত্যেকটা টু জেড। তাহলে আমি যখন টপিক পড়াবো ওই টপিকের উপর জোর দিব, রাইট? এইটাই হচ্ছে অভিজ্ঞতার গুরুত্ব। তাহলে তুমি যখন আমার ক্লাসে মনোযোগ দিয়ে করবা, কবির স্যারের এমসিকিউ সলভ করা হয়ে যাচ্ছে, মানে তুমি ক্লাস করতেছো আমার বেসিক ক্লাস, কিন্তু কবির স্যারের এমসিকিউ সলভ করা হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার অভিজ্ঞতার গুরুত্ব, ঠিক আছে? এবং তোমরাও চেষ্টা করবা যে যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে ওইটার অনুশীলনী নিজে সলভ করার একবার। হ্যাঁ, তুমি সলভ করতে পারতেছো না তখন তুমি ক্লাস দেখবা, কিন্তু আগে নিজে সলভ করার চেষ্টা করবা, তারপর হচ্ছে ক্লাস। সবসময় এই জিনিসটা চেষ্টা করবা, তাহলে নিজের এক্সপিরিয়েন্স বাড়বে। ওকে, আমরা এখন বলতেছিলাম ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের কথা। তো দুইটা ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রভাবকটা গুরুত্বপূর্ণ। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে এবং অ্যাসাইলেশনের ক্ষেত্রে সেম, অনাদ্র বা শুষ্ক বলতে পারো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেম অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো আমরা জানি যে এই ক্ষেত্রে তৈরি হবে টলুইন। টলুইন, আমার তোমাদের প্রতি প্রশ্ন, এই ক্ষেত্রে কি তৈরি হবে? 2 নাম্বারটা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কি তৈরি হবে? সবাই একটু কমেন্ট করো। বাংলা লেখা আসে তাহলে ক্যাপশন নামে একটা অপশন আছে, ক্যাপশন অফ, এই অপশনটায় ক্লিক করো, ক্যাপশন অফে ক্লিক করো, ঠিক আছে? একটু ধরো, আমার একটা স্টুডেন্ট কল দিচ্ছে। হ্যালো রামিম, বলো। আমি ক্লাসে আছি, লাইভ ক্লাসে আছি, তুমি বলো, শুনতেছি তোমার কথা। আমি কল দিয়েছিলাম কি না? না, আমি তো কল দিইনি, আমি তো লাইভ ক্লাসে, জৈব রসায়ন ক্লাসে। তুমি ক্লাসে নাই কেন? 9:20 দিকে ক্লাস, 9:20 দিকে। না না, আমি কল দিইনি। আমি, আচ্ছা তুমি জৈব রসায়ন ক্লাসে আসো, ক্লাস হচ্ছে মেডিকেল বেচে, ক্লাসে আসো, ফুয়াদকে নিয়ে বলো ক্লাসে আসতে। ওকে, আচ্ছা আচ্ছা। তো কি বলছো, সবাই কি কমেন্ট করছো? এসিটোফেনন, রাইট? এসিটোফেনন, ভেরি গুড। এসিটোফেনন, তো এটা টলুইন হলে এটা হচ্ছে এসিটোফেনন। আচ্ছা, আমি এইটার মধ্যে প্রভাবক লিখি, CH3COCl। তো এই যে প্রশ্ন কেমন আসতে পারে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে উৎপাদ কি? এসিটোফেনন। প্রভাবক কি? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে আমাদের উৎপাদ কি? উৎপাদ কি? টলুইন। প্রভাবক কি? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত যদি পড়া শেষ হয়, তাহলে আমরা এখন একটু পড়াশোনা করব হাকেল নীতি সম্পর্কে, ঠিক আছে? আমরা এখন একটু, এই যেগুলো কিন্তু আমি সাজায় দিচ্ছি একসাথে, তো হাকেল নীতি সম্পর্কে পড়াশোনা করব। অ্যারোমেটিসিটি, তো হাকেল নীতি কি জিনিসটা কি, একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা বোঝা যায় এই হাকেল নীতির সাহায্যে। যদি কোনো যৌগে চক্র থাকে, প্রথম শর্ত চক্র থাকতে হবে, এবং সেই চক্রের নাম্বার হচ্ছে n, তো ওই 4 এর n থেকে 4m+2 সংখ্যক আমাদের সঞ্চরণশীল ইলেকট্রন যদি থাকে সেই যৌগটাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। বিজ্ঞানী হাকেল থেকে এটা নাম আসছে হাকেল তত্ত্ব। তাহলে আমরা কি বললাম, 4n+2 সংখ্যক কি থাকতে হবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকতে হবে, এবং যৌগটাই কি হইতে হবে? চাক্রিক হইতে হবে, সমতলীয় চাক্রিক হইতে হবে। আচ্ছা, এখন এই 4n+2 সংখ্যক কে কে আছে? 4m+2 সংখ্যক কে কে আছে খেয়াল করো। একটা যৌগ আছে, আমি চিত্র দেখাই, এই যৌগটার দিকে তাকাও, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লো মানে এটা সাইকেল বা চক্রাকার, প্রোপিনাইল মানে এখানে একটা দুইটা তিনটা কার্বন, এবং ক্যাটায়ন মানে মাথার মধ্যে প্লাস। কথা ক্লিয়ার? সাইক্লো মানে এটা চক্রাকার, চক্রাকার, প্রোপিনাইল মানে তিনটা কার্বন, আর ক্যাটায়ন মানে এটা হচ্ছে মাথার মধ্যে প্লাস। এইখানে দেখো কোনো সঞ্চারণশীল কি নাই?
এখানে মানে বেনজিনের মতো চক্র নাই, তাই n এর মান হচ্ছে 0। তাহলে 4m + 2 হচ্ছে 2, 4m + 2 হচ্ছে 2। এই যে আমাদের দ্বি বন্ধনের ক্ষেত্রে এখানে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো এখানে কি, এই ইলেকট্রনের কথা বলা হয়েছে, যে সঞ্চালনশীল ইলেকট্রনের কথা। এগুলো হচ্ছে তোমার নরমালি যৌগ দেখে বোঝা যায় না। এই যে এগুলো দেখতেছো, এগুলোতে যৌগ দেখেই বোঝা যায়। কিভাবে আমি দেখাচ্ছি। বেনজিনের ক্ষেত্রে পাই বন্ধন, এই প্রশ্নটা আসে, পাই বন্ধন কয়টা? 3টা। পাই বন্ধন 3টা, কিন্তু পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে 6টা। আবার বলতেছি, বেনজিনের ক্ষেত্রে যদি প্রশ্ন করে পাই বন্ধন কয়টা, উত্তর হচ্ছে 3টা। পাই ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে কোন 6টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে। এই যে n = 2, কারণ একটা চক্র 6 মিলছে, মিলাইলাম। পিরিডিনের ক্ষেত্রে খেয়াল করো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, সমস্যা নেই। ফিউরানের ক্ষেত্রে ভাইয়া 1টা, 2টা, 3টা, 4টা, বাট আরেকটা করছে কি, এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন, এইটাও কি অংশগ্রহণ করে, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা অংশগ্রহণ করে। ন্যাপথলিনের ক্ষেত্রে যেহেতু 2টা চক্র, তাহলে n এর মান হচ্ছে 2, আনসার আসবে 10। এই প্রশ্নটা আসে, কবিশ্রের এমসিকিউ আছে যে ন্যাপথালিনে সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টি? পাই ইলেকট্রন 10টি, পাই বন্ধন 5টি। এই যে অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিনের ক্ষেত্রে সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা? 14টা, কিন্তু বন্ধন কয়টা? অর্ধেকটা, 7টা। বন্ধন নাকি ইলেকট্রন এটা দেখে পরে দাগাবে। ওকে, তাহলে যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এইভাবে। ওকে, তাহলে এটা খুবই ইজি, এটা খুব কঠিন কিছু টপিক না। আমরা একটু বেসিক টপিকের দিকে যাচ্ছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে বেসিক পার্থক্য কি কি? আমাদের নেক্সট যে চার্ট ছকের পড়া কি, অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য। খেয়াল করো তো, মনোযোগ দাও সবাই। অ্যালিফেটিক যৌগ সমূহ প্রধানত মুক্ত কার্বন, মানে এরা চক্রাকার না। কিছু আছে চাক্রিক, যেমন সাইক্লোহেক্সেন বলছিলাম, বেনজিনে যখন আমি হ্যালোজেনেশন করব, হাইড্রোজেনেশন করব, তখন এটা তৈরি হবে চাক্রিক। আমরা বলতেছিলাম এগুলো অ্যালিসাইক্লিক যৌগ, অ্যারোমেটিক না, অ্যালিসাইক্লিক। এগুলো ব্যতিক্রম, এগুলো মেন আসবে না। আর অ্যারোমেটিক মূলত বদ্ধ শিকল যৌগ এবং চাক্রিক। এখানে 4m+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে। ওকে, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বন পরমাণু হতে পারে এবং এতে কার্বনের শতকরা পরিমাণ অনেক কম হয়। যেমন এই যে CH4, এখানে মোট 5টা পরমাণু, অণু না কিন্তু, অণু পুরাটা একটা, CH4 একটা অণু, পরমাণু হচ্ছে 5টা। তাহলে আমি যদি বলি এখানে আমাদের কার্বন এবং হাইড্রোজেনের যে পার্সেন্টেজ, এটা কত হবে? মানে মোটামুটি হচ্ছে, যেহেতু হাইড্রোজেন বেশি, তাই হাইড্রোজেন দেখো পার্সেন্টেজ বেশি নিয়ে গেছে, মানে ওই 20% দিয়ে ভাগ করুন, আবার 100%, মানে মোট কথা হচ্ছে তুলনামূলক। এখানে হচ্ছে আমাদের কার্বনের পার্সেন্টেজ কি থাকে? কম থাকে। কার তুলনায়? অ্যারোমেটিকের তুলনায়। বলতে পারো ভাইয়া বেশি তো আছে, হাইড্রোজেন 25, কার্বন 75, কার্বন তো বেশি না, এই বেশি কথা বলে নাই, অ্যারোমেটিকের তুলনায়। যেমন অ্যারোমেটিক কার্বন কত? 92.3%। সিসি যৌগের মধ্যে 92, এখানে কত? মাত্র 75। মানে এইভাবে বোঝাইছে, ভুল বুঝো না কিন্তু। হ্যাঁ, বিষয়টা কিন্তু ওইভাবে বোঝা নেই যে হাইড্রোজেনের তুলনায় কার্বন বেশি, এটা না, অ্যারোমেটিকের তুলনায় অ্যালিফেটিকে। ওকে, আচ্ছা। অ্যালিফেটিক যৌগের কার্বন শিকল সম্পৃক্ত ও অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত মানে হচ্ছে একক বন্ধন, আর অসম্পৃক্ত মানে হচ্ছে হয় দ্বিবন্ধন আর না হয় ত্রিবন্ধন। এটা আমরা আগে থেকে যাই। আর অ্যারোমেটিক যৌগে সব সময় যেহেতু সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, তার মানে এখানে পাই বন্ধন আছে, তাই হচ্ছে অসম্পৃক্ত। তা আমাদের অ্যারোমেটিক যৌগগুলো অসম্পৃক্ত, নট সম্পৃক্ত। আচ্ছা, এখানে আমাদের কিছু শনাক্তকরণ পরীক্ষা আছে, এটা আমরা এখন শিখবো না। আমরা যখন অ্যালকিন এবং অ্যালকাইন শিখবো তখন এটা শেখা হয়ে যাবে, এটা এখন আমি বলতেছি না কিছু, এটা আলাদা করে পড়বো আমরা যখন শনাক্তকরণ পড়বো তখন। আচ্ছা, এই যে একটা জিনিস দেখো, অ্যালিফেটিক হ্যালাইট, অ্যালকাইল হ্যালাইট, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সামথিং যোগ করছে, একটা যৌগ তৈরি হয়েছে। এটা আমরা এটা কখন শিখবো? যখন অ্যালকাইল হ্যালাইট পড়বো তখন শিখবো, এটা এখানে না। দেখো তো এটা পড়াইছি কিনা, এটা পড়াইছি কিনা। অ্যালকোহল নিরপেক্ষ, কিন্তু ফেনল অম্লধর্মী, জানো পড়াইছি কিনা? তাহলে এরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করে, দেখো করছে, কিন্তু এই যে দেখো আমাদের অ্যালকোহল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না, শুধু সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার, সোডিয়াম ধাতু তো আর খান না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, মানে কথা বুঝতেছো কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও।
সংযোজন বিক্রিয়া আমরা অলরেডি বেনজিনের সংযোজন দেখছি, তো তার সাথে আমরা রিলেট করতে পারবো, তবে এখন দেখাচ্ছি না, কারণ অ্যালকিন এবং অ্যালকাইনের সংযোজন বিক্রিয়াটা বাকি আছে, একটু পরে আমরা দেখাবো। এই যে দেখো, আমাদের জৈব যৌগে এবং অজৈব যৌগে সব মিলেই কিছু বিক্রিয়া শ্রেণী বিভাগ আছে, যেমন সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা চার্ট করব এখন, ঠিক আছে, যে কোনটার মধ্যে কোন ধরনের বিক্রিয়া আমরা একটা চার্ট করব। তোমরা একটু জানাও যে এই পর্যন্ত পড়া ক্লিয়ার কিনা, একটু জানাও এই পর্যন্ত পড়া ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করো সবাই, তাহলে আমি বুঝতে পারবো যে এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমাদের পড়া হবে জৈব যৌগের বিক্রিয়ার কৌশল, বিভিন্ন যে বিক্রিয়ার কৌশল আছে আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। কমেন্ট করো তুমি। বিক্রিয়ার কৌশল, এই চারটা সবাই আমার সাথে সাথে করো, এই চারটা সবাই সাথে সাথে করো। প্রথম হচ্ছে বিক্রিয়ার ধরন, ঠিক আছে, বিক্রিয়ার ধরন, এই ধরনের মধ্যে প্রকারভেদ আছে কিনা, থাকলে তার উদাহরণ কি। তো এখানে আমাদের কিছু ভাগ হবে, আরো কিছু চার্ট হবে, ঠিক আছে। কে এটা আবার কি, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে হচ্ছে প্রথমে আমরা দেখব সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে হচ্ছে জুত, সংযোজন বা জুত, ঠিক আছে। প্রকারভেদের মধ্যে আমরা দেখব ইলেকট্রোফিলিক সংযোজন, অবশ্যই নাম শুনছ। ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রনের আকর্ষণে যে সংযোজন হয়। আরেকটা আছে হচ্ছে নিউক্লিওফিলিক। তো আমরা অ্যালডিহাইড, কিটোন প্লাস অ্যালকিন এগুলো পড়ার সময় এগুলো বেসিক শিখবো, সমস্যা নেই। আবার তুমি সাজায় দিচ্ছি, সুন্দর করে সাজায় নিবা। অ্যালকিন এবং অ্যালকাইনে এটা দেখা যায়, আর এটা দেখা যায় অ্যালডিহাইড এবং কিটোনে, অ্যালডিহাইড এবং কিটোনে। এরপর আমরা শিখবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে। প্রতিস্থাপন অবশ্যই নাম শুনছো, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, সাবস্টিটিউশনাল, যেই কি বলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না, SN1 SN2 যেগুলো। তো এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে কি, SN1, তারপর হচ্ছে SN2। এখন তোমরা বলো SN1 SN2 এই বিক্রিয়া কারা দেয়? অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এবং আমাদের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটা কারা দেবে, এটাকে আমরা দেখছি বেনজিন, তাই না, বেনজিন, তারপর হচ্ছে টলুইন, বেনজিন এটা দেখে আসছি না একটু আগে, বেনজিন, টলুইন এবং অ্যালকেনও দেখায়, মূলত বেনজিনের পড়াটাই আসে। ওকে, তারপর হচ্ছে অপসারণ। অপসারণের ক্ষেত্রে সেম, আমাদের দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে E1 অপসারণ আর একটা হচ্ছে E2 অপসারণ। তো এই টপিকের অনেকে গ্যাপ থাকা যায়, ভালোভাবে দেখবা। E1 অপসারণ হচ্ছে
অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকোহল এবং 3 ডিগ্রি, আচ্ছা আমি অ্যালকাইল হ্যালাইডটা সংক্ষেপে আরএক্স হিসেবে লিখতেছি, হ্যাঁ 3 ডিগ্রি আরএক্স অ্যালকাইল হ্যালাইড। এবং আমাদের পরে যেটা E2 অপসারণ সেম অ্যালকোহল এবং 1 ডিগ্রি আরএক্স। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার থাকলে আমরা এখন এই যে আক্রমণকারী বিকারকীদের শ্রেণীবিভাগ এই পড়াটা দেখব। তো আক্রমণকারী বিকারক শ্রেণীবিভাগের বিষয়টা দুইটা আমরা মূলত ভাগ করতে পারি, একটা হচ্ছে সমবিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। সমবিভাজনের ক্ষেত্রে আমাদের মুক্তমূলক বা ফ্রি রেডিকেল তৈরি হয়, আর বিষম যে বিভাজন তখন হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হয়। তো সমবিভাজন মানে কি এটা আমি এখন দেখাচ্ছি। সমবিভাজন মানে কি, সমভাঙন মানে কি, এই যে দেখো ক্লোরিন Cl2, দুইটা ক্লোরিন ছিল, দুইটাই যেহেতু সমান শক্তিধর, যখন ভেঙে যাবে একটা ক্লোরিন একটা ইলেকট্রন পাবে, আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন পাবে। তো এই ধরনের ফ্রি রেডিকেল গুলো প্রচন্ড সক্রিয় হয়, ফ্রি রেডিকেল গুলো কি হয়, অত্যন্ত সক্রিয় হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমাদের যে বিষম ভাঙন, এই বিষম ভাঙনের ক্ষেত্রে তৈরি হয় ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। তাহলে সমভাঙনের ক্ষেত্রে কি তৈরি হয়, ফ্রি রেডিকেল, এবং অসম ভাঙনের ক্ষেত্রে কি তৈরি হয়, ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ সে নিজে কি প্লাস, সে ইলেকট্রন মাইনাস চাইবে। আর নিউক্লিওফাইল মানে কি, যার মাথার মধ্যে মাইনাস, সে প্লাসের প্রতি আকর্ষণ, সে প্লাস চাইবে। ঠিক না? তাহলে এইটা হচ্ছে প্রথম যে বেসিক কথাবার্তা। এরপর আমাদের এদিকে কি পড়তে হবে, এই ইলেকট্রোফাইলের উদাহরণ লাগবে, নিউক্লিওফাইলের উদাহরণ লাগবে, এবং ইলেকট্রোফাইলের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম, নিউক্লিওফাইলের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিকেলের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম। ওকে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমার সবগুলো একসাথে পড়তে হবে না, আমি জাস্ট একটা পড়াবো। আবারও বলতেছি, আমি একটা পড়াবো, তোমার পড়া হয়েছে। আবারও বলতেছি, আমি একটা পড়াবো, তোমার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই। ওকে, তো খেয়াল করো, বিষয়টা খেয়াল করো, আমরা আগে উদাহরণগুলো ক্লিয়ার করি। ইলেকট্রোফাইল ও ইলেকট্রন আকর্ষী বিকারক। ধনাত্মক ইলেকট্রোফাইল দেখেই চিনতে পারবা যে মাথার মধ্যে প্লাস আছে, মাথার মধ্যে প্লাস আছে, মাথার মধ্যে প্লাস আছে, এটা নিয়ে টেনশন নেই। প্যাচ লাগবে তোমার এই প্রশম ইলেকট্রোফাইল, এবং প্রশম ইলেকট্রোফাইল চেনার জন্য আমি কিছু বিষয় দেখাচ্ছি, খেয়াল করো। প্রশ্ন হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল কিভাবে চিনব। প্রশম ইলেকট্রোফাইল দেখো, আমি যদি বলি, চুল ঢুকে গেছে মধ্যে। আচ্ছা, প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কিভাবে ভাইয়া, এই অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 13, তার মানে শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, প্লাস ক্লোরিন গ্যাসে 3টা, তাহলে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে 6টা। অষ্টক পূরণের জন্য এখনো তাদের 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, তারা চাইবে এটা গ্রহণ করার জন্য, তার মানে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। সেম কথা, 3টা বয়ফ্রেন্ড, তাই না, মানে BF3 না, এর নাম হচ্ছে ব্রোমো ট্রাইফ্লোরাইড, তাই না? আচ্ছা, তো ব্রোমিন ট্রাইফ্লোরাইড বা BF3, এখানে বোরনের শেষ কক্ষপথে হচ্ছে 3টা, প্লাস ফ্লোরিন আছে 3টা, মোট কয়টা, 6টা। তাহলে 6টা ইলেকট্রন, বাট অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দরকার 8টা, এরা ইলেকট্রন চাইবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল কিভাবে চিনবো সেটা বললাম। নেক্সট কথা হচ্ছে আমরা প্রশম নিউক্লিওফাইল কিভাবে চিনবো। প্রশম নিউক্লিওফাইল কিভাবে চিনবো, খুবই ইজি। আমি কয়েকটা যৌগ দিচ্ছি, খেয়াল করো। পানি, অ্যামোনিয়া, এই যে যৌগগুলা, এদের মুক্তজোড় ইলেকট্রন আছে, কিভাবে চিনবো ভাইয়া? সূত্র দেখো, মুক্তজোড় ইলেকট্রন বের করার সূত্র, হাফ ইন্টু অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা, 6টা, যেহেতু গ্রুপ নাম্বার 16, মাইনাস একযোজি পরমাণু কয়টা আছে, 2টা। যেটা আনসার আসে সেটা তার মুক্তজোড়, কত হয় আনসার,
হাফ ইন্টু 6 - 2 মানে হচ্ছে 2 জোড়া। পানিতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো হাফ ইন্টু নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা যেহেতু গ্রুপ নাম্বার 15 মাইনাস 3টা হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে 1 জোড়া। তার মানে অ্যামোনিয়াতে মুক্ত জোড় একটা। ঠিক আছে, তাহলে এই থিওরিটা ব্যবহার করে তোমরা আমাকে মুক্ত জোড় কয়টা ইলেকট্রন বের করে দাও। লন পেয়ার 1 নাম্বার সালফার ট্রাইঅক্সাইড, 2 নাম্বার জেনন টেট্রাফ্লোরাইড, 3 নাম্বার কার্বন মনোক্সাইড। সবাই একটু এগুলো লন পেয়ার হিসাব করো, হিসাব করে আমাকে জানো। সালফার ট্রাইঅক্সাইড, জেনন টেট্রাফ্লোরাইড এবং কার্বন মনোক্সাইড, এদের লন পেয়ার ইলেকট্রন হিসাব করে বলো। হ্যাঁ, আমি একটু বসে 2 মিনিট রেস্ট নিচ্ছি। হ্যাঁ, তোমরা উত্তর করো। আচ্ছা, তো তোমাদের কমেন্ট দেখি আমি, তোমরা কি উত্তর করলা। সালফার ট্রাইঅক্সাইড, আচ্ছা লন পেয়ার মানে কি? লন পেয়ার মানে হচ্ছে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন। হ্যাঁ, আচ্ছা সালফার ট্রাইঅক্সাইডে বলছে অনেকে 6টা ইলেকট্রন আছে। তো আমি যে শর্টকাটটা দেখাইছি, এই শর্টকাট সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা বোঝানোর জন্য আমি কিছু প্রশ্ন দিছি এখানে। মানে আমি যে শর্টকাট গুলো দিছি, তুমি এগুলো যারা হচ্ছে ওই যে সংকরায়ন যাদের বের করা যায়, তুমি শুধুমাত্র তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, মানে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবা না। তুমি এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। জেনন টেট্রাফ্লোরাইড, দেখো আমাদের হাফ ইন্টু জেননের শেষ কক্ষপথে কয়টা? জেননের শেষ কক্ষপথ হচ্ছে আমাদের 8টা, যেহেতু এরা জেনন কি, জেনন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, মাইনাস ফ্লোরিন আছে 4টা, তাহলে কত হয়? 2 জোড়া, রাইট। কিন্তু এই যে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার কেমন? কার্বন, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এরকম, রাইট। কিন্তু কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার কিরকম? কার্বন অক্সিজেন এরকম থাকে। ওকে, তো এই স্ট্রাকচারের মধ্যে কার্বনের মধ্যে একটা মুক্ত জোড় থাকে, অক্সিজেনের মধ্যে একটা মুক্ত জোড় থাকে, এগুলো স্ট্রাকচার দিয়ে বুঝতে হয়। আবার সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি সালফারের স্ট্রাকচার যদি দেখো এরকম হবে, অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় থাকে, বাট সালফারের ক্ষেত্রে কোনো কি থাকে না, মুক্ত জোড় থাকে না। ওকে, সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে মুক্ত জোড় কি নাই, সালফারের মুক্ত জোড় নাই। ঠিক আছে, 0 লন পেয়ার, 4টা হাতে এখানে হচ্ছে ব্লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে আমি কি বললাম যে স্ট্রাকচার গুলো খেয়াল রাখতে হবে।
তুমি সবগুলা হচ্ছে ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবা না। যেগুলো আমি দেখাইলাম এগুলাই তুমি হচ্ছে সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তো আমরা কি শিখলাম যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল গুলো কিভাবে চিনব। কি বললাম? ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল আমরা কিভাবে চিনব। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এদের সক্রিয়তা ও স্থায়িত্ব চাই তখন কিভাবে হিসাব করব। এই জন্য আমি তোমাদের একটা ট্রিক দিচ্ছি, খেয়াল করো। আমি একটু একটা কথা বলছিলাম, সব মনে আছে কিনা, যে ফ্রি রেডিক্যাল অনেক বেশি সক্রিয়। বলছিলাম ফ্রি রেডিক্যাল অনেক বেশি সক্রিয়। এই যে একটা তোমরা ক্রম দেখতে পাচ্ছ, এটা কিসের ক্রম? একটা আছে সক্রিয়তা ক্রম, একটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। এই যে দেখো লেখা আছে স্থায়িত্বের ক্রম। তার মানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সক্রিয়তার ক্রম কোনটা, আমরা উল্টায় দিব। ঠিক আছে, আমি আবার বলতেছি যে আমরা শিখবো হচ্ছে স্থায়িত্বের ক্রম। যদি পরীক্ষায় সক্রিয়তার ক্রম বলে আমরা উল্টায় দিব। তো কিভাবে পড়বো দেখ, ফ্রি রেডিক্যাল এবং আমরা যে ইলেকট্রোফাইল গুলো বলছিলাম, এই যে ইলেকট্রোফাইলের মাথার মধ্যে কি থাকে? প্লাস থাকে। কার্বোনিয়াম মানে কি? যেসব কার্বনের মাথার মধ্যে প্লাস থাকে। অ্যামোনিয়াম নাম শুনছো না? অ্যামোনিয়াম মানে কি? NH4 প্লাস, রাইট? NH4 প্লাস, এই পাশে প্লাসটা বসে। তো এই যে প্লাস, মাথার মধ্যে প্লাস মানে হচ্ছে ইয়াম। কার্বোনিয়াম, হাইড্রোনিয়াম মানে কি? H3O প্লাস। এই যে বিষয়গুলো, কার্বোনিয়াম মানে কার্বনের মাথায় প্লাস, এই দুইটা সেম। কিরকম সেম? এই যে 321, এদের স্থায়িত্ব হচ্ছে 321। জাস্ট এই একটা পড়া পড়বা, বাকি সব পড়া কন্ট্রোল হয়ে যাবে। কিভাবে কন্ট্রোল হবে দেখাচ্ছি। আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে স্থায়িত্বের ক্রম। কার স্থায়িত্বের ক্রম? ফ্রি রেডিক্যাল এবং কার্বোনিয়াম। কত? 3, 2, 1। আমাকে যদি বলে কার্বনায়ন বা কার্বনের মাথায় মাইনাস যেটা, সেটা কি হবে? স্থায়িত্বের ক্রম কি হবে? 1, 2, 3, যেহেতু উল্টা। এটা বললাম স্থায়িত্ব। এখন যদি সক্রিয়তা বলে, পরীক্ষায় সক্রিয়তা জিজ্ঞেস করলে উল্টায় দেব 1, 2, 3। এটা উল্টায় দিব 3, 2, 1। কথা বুঝছো কিনা? তাহলে পড়বা কোনটা? শুধু এইটা, যে ফ্রি রেডিক্যাল আর কার্বোনিয়াম মানে যেটা প্লাস, এই দুটা সেম। কত? 321। বাকি সবকিছু পরীক্ষায় উল্টায় দিয়ে আনসার করবা। মুখস্থ করবো না, মুখস্থ করলে ব্যাস লাগবে। এভাবে টেকনিক ওয়াইজ পড়বা। ঠিক আছে, তাহলে আমাদের উদাহরণ গেল, এবং এইখান থেকে যে গুরুত্বপূর্ণ ক্রম ছিল, ক্রম গেল, এখানে ক্রম থেকে প্রশ্ন আসে। কেমনে 1 ডিগ্রি চিনে, কেমনে 2 ডিগ্রি চিনে, এগুলো শিখাইছি কিনা বলো? 1 ডিগ্রি 2 ডিগ্রি কিভাবে চিনে শিখাইছি? কমেন্ট করো সবাই। মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি চিনবা কিনা, গত ক্লাসে শিখাইছিলাম। R3, ঠিক আছে, ডট 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 অনেক কিছু দেওয়া। R2, ডট 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 অনেক কিছু দেওয়া। R, ডট 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 অনেক কিছু দেওয়া। এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। চিনবা না? চিনবা তো? আবার মনে করি এভাবে দেওয়া, CH3 তিনটা, CH3 দুইটা, একটা CH3। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। চিনবা কিনা একটু জানাও, মানে এগুলো দেখা চিনবা কিনা। গত ক্লাসে দেখাইছি এগুলো। আমরা এখন ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের একটা সুন্দর চার্ট করে দিব। এই চার্টটা পড়বা, কাজ শেষ। প্রথম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের চার্ট।
প্রশম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, প্রশম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ওকে, তো ইলেকট্রোফাইল গুলো আমরা কি পড়ছিলাম? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, মানে নিজের ইলেকট্রন নাই, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3, ফেরিক ক্লোরাইড FeCl3, তারপর হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড। দেখছো, সালফার ট্রাইঅক্সাইডে বলছিলাম যে এদের কি, এর হচ্ছে মুক্তজোড় নাই। সালফার ট্রাইঅক্সাইড কি নাই? মুক্তজোড় নাই, থাকলে কি সে নিউক্লিওফাইল হইতো, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের BCl3। ওকে, আর এখানে তো অনেকগুলো অলরেডি বলে ফেলছি, অ্যামোনিয়া, পানি, মানে মোট কথা যাতে তুমি মুক্তজোড় পাবা, অ্যালকোহলের ক্ষেত্রে মুক্তজোড় পাবা, আর বন্ড OH, অ্যামিনের ক্ষেত্রে মুক্তজোড় পাবা আর বন্ড NH2, এরা সবাই কি নিউক্লিওফাইল, এবং আর বন্ড NO2, আর আছে হচ্ছে আমাদের PH3। ভুল গেলে এটা ভুল যাইতে পারে, এটা কিভাবে পড়বা সেটা বলে দিচ্ছি। PH3 আর NH3 এর সাথে পড়বা। এটা হচ্ছে অ্যামোনিয়া, অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে অ্যামোনিয়া, নাম আশা করি জানো, তাও আমি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফসফিন, ঠিক আছে? ফসফিন, ফসফিন হচ্ছে নিউক্লিওফাইল, আর অ্যামোনিয়াও নিউক্লিওফাইল, ঠিক আছে? ওকে, তাহলে এই পড়াগুলো শেষ আশা করি। তো আমাদের নেক্সট ক্লাস শুরু হবে, হচ্ছে 2.10.1 থেকে।